দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প বাইজি এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প বাইজি। আনোয়ারি বাই ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো, হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করল। তারপর নিজের মেহেদি পাতার রঙে ছাপানো শাড়িতে হাত বোলাতে লাগল। আনোয়ার বাই কার্পেটের ওপর বসলেন। মনোহর প্রসাদের মুখোমুখি আজকাল বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেন না। কোমর টনটন করে, বাতের মরশুম শুরু হয়েছে না, ভরা শীতকালে আর উঠে হেঁটে বেড়াতে দেবে না। মাঝে মাঝে আনোয়ার বাইয়ের খুব আশ্চর্য লাগে। মনেই হয় না বছর 12 আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘন্টা গান গেয়েছেন। রাত ভোর হয়ে গিয়েছে ঠুংরি আর গজলে। এখন একটা দুটো গান গাইতে গেলেই হাঁপ ধরে। কি ব্যাপার ভাই সাহেব, ভোর ভোর যে? আনোয়ারি বাই চুল সরু খাঁজ ফেললেন কপালে। এত ভোরে ঘুম ভাঙানোতে মেজাজ খুশ নয় মোটেই। একটা জরুরি খবর ছিল। মনোহর প্রসাদ দাড়ি ছেড়ে হাঁটুতে হাত বোলাতে আরম্ভ করল। মুখে একটু হাসি হাসি ভাব। আগে ঠিক এমনিভাবেই মনোহর প্রসাদ খবর আনত। ছিপছিপে ফর্সা চেহারা, হাতের ছোঁয়ায় তবলা যেন কথা বলতো। মুদ্রা নিয়ে বাইরে যাবার সময় আনোয়ারি বাই সবসময়ই মনোহর প্রসাদকেই সঙ্গে নিতেন। কোনো ঝামেলা নেই, বদ অভ্যেস নেই। ঘাড় হেঁট করে নিজের কাজ নিজে করে যেত। আনোয়ার বাইয়ের শুধু তবলচি ছিল না মনোহর প্রসাদ, এধার থেকে ওধারে খবরের টুকরোও সেই সংগ্রহ করত। আজ রায়বেরেলির খান সাহেব এসেছেন, এখানে থাকবেন হপ্তাখানেক। খান সাহেব ঠুংরির বড় ভক্ত। দেখি একবার যোগাযোগ করে। কাল পরশু আপনার কোনো বায়না নেই তো কোথাও? মনোহর প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টি মেলে চাইত আনোয়ার বাইয়ের দিকে। না, বায়না আর কোথায়? আনোয়ার বাই ঘাড় নাড়তেন। বায়না থাকলে কি আর তুমি জানতে পারতে না? তা ঠিক। মনোহর প্রসাদও ঘাড় নেড়েছে। এমনি নানা খবর। আজ রাতে মির্জা হোসেন আসবেন গান শুনতে সন্ধ্যার দিকে। মনোহর প্রসাদ সংবাদ আনল। আজ রাতে? সর্বনাশ! বিস্ময়ে আনোয়ার বাই চোখ কপালের মাঝ বরাবর তুলেছেন। আজ যে ডাক্তার জনার্দন শুকুল আসবেন, তিনি আগে খবর পাঠিয়েছিলেন। ও ঠিক আছে, নিস্পৃহ গলায় উত্তর দিয়েছেন মনোহর প্রসাদ। আমি তাকে বারণ করে এসেছি, বলেছি আপনার তবিয়ত খারাপ, দিন সাতেক পরে আসর হবে। কিন্তু কাজটা কি ঠিক হলো ভাই সাহেব? আনোয়ার বাই আমতা আমতা করছেন। মির্জা হোসেন কাল সকালে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছেন। বছরখানেকের আগে আর এই মুখো হবেন না। আর শুকুল সাহেব তো ঘরের লোক। আনোয়ার বাই রাজি। কোনো দিন মনোহর প্রসাদের কথার ওপর কথা বলেননি। এটুকু জানতেন মনোহর প্রসাদ যা করবেন আনোয়ার বাইয়ের ভালোর জন্যই করবেন। নিজের দিকে চাইবে না, গায়েও মাখবে না দুঃখ কষ্ট। শুকুল সাহেবের চেয়ে মির্জা হোসেন পয়সা কম ঢালবে বলে নয়। হোসেন সাহেব গানের অনেক বেশি সমজদার। ঠিক জায়গায় তারিফ করতে জানেন, বুঝতে পারেন গলার সূক্ষ্ম কাজের কেরামতি। শুকুল সাহেবের এসবের বালাই নেই। গান শুরু হতেই তাকিয়ায় ঠেস দিয়ে শুয়ে পড়েন। ঠিক গান শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঘাড় নেড়ে বলেন, ক্যা বাত ক্যা বাত! বড় মিঠে গলা বাইজির, ভারী মিঠে। আজ নিশ্চয়ই এসব কথা বলতে মনোহর প্রসাদ আসেনি। গান ছেড়ে দিয়েছেন আনোয়ার বাই।
মনোহর প্রসাদও আর তবলা ছোঁয় না। গান বাজনার সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের সম্পর্ক ঘোচেনি। সময় পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায় একবার। পা মুড়ে বসে ফেলে আসা সুখ দুঃখের গল্প চলে। জামানা বিলকুল বদলে গেছে, সেই সম্বন্ধে আক্ষেপ। আনোয়ার ভাই বিস্মিত হলেন, হেসে বললেন, আর জরুরি খবরের দরকার কি ভাই সাহেব? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এবার যা কিছু জরুরি খবর আসবে একেবারে ওপার থেকে। মনোহর প্রসাদ একথার কোনো উত্তর দিল না। মাথা নিচু করে কার্পেটের একটা ফুল খুঁড়তে খুঁড়তে আস্তে আস্তে বলল, মতি এসেছে শহরে। মনোহর প্রসাদের কথার টুকরো কানে যেতেই আনোয়ার ভাই টান হয়ে বসলেন। একটা হাত রাখলেন কানের পাশে। মনোহর প্রসাদের দিকে ঝুঁকে পড়ে বললেন, কে এসেছে? কে এসেছে বললে? মনোহর প্রসাদ মাথা তুলল, গলাও চড়ালো একটু। মতি এসেছে, মতি। খবরের কাগজে বেরিয়েছে, মেজর বর্মা লখনৌতে বদলি হয়েছেন। বুঝতে বেশ একটু অসুবিধা হলো আনোয়ার ভাইয়ের। অস্পষ্ট কতগুলো হিজিবিজি রেখা, অর্থহীন, সামঞ্জস্যহীন। বিড়বিড় করে উচ্চারণ করলেন কিছুক্ষণ, মতি, মতিবাই। মতিবাই এসেছেন শহরে? 2-1 দিনের কথা নয়, 1.5 যুগের বেশি। তখন কত বয়স মতি? বড়জোর 5 কি 6। দুপাশে বেনি দোলানো, রঙিন সালোয়ার পাজামা পরা ফুটফুটে মেয়ে। ছুটে ছুটে বেড়াতো এই বাড়ি থেকে ওই বাড়ি। দুনিয়ার লোকের সঙ্গে দোস্তি চেয়েছে, আনোয়ার ভাইয়ের আশ আর মিটত না। কোনো দিন যেই মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ার ভাই, পাতানো নয়, সত্যিকারের স্বামী স্ত্রী। পরের যুগের গজল ঠুংরি খেয়ালের সুরে বাঁধা জীবন নয়, পা ফেলা নয় তবলার বোলের তালে পা মিলিয়ে। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখে ঘেরা জীবন, সামাজিকতার গণ্ডির মধ্যে সাবধানে পা ফেলে চলা। মতি আনোয়ার ভাইয়ের সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন। শুধু মাঝে মাঝে আনোয়ার ভাই চমকে উঠতেন, আগুন জ্বলে উঠত মাথায়। 2-1 জন গানের ওস্তাদ, আশেপাশের 2-1 জন রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো, আর কেন আনোয়ারি, এবার মেয়েকে গান বাজনা শেখাতে আরম্ভ করো। এখন থেকে শুরু করলে তবে বয়সকালে মার মতন মিঠে গলা পাবে। নাম রাখবে লক্ষ্যৌরা। মুখে আনোয়ার ভাই কিছু বলেনি, কিন্তু মনে মনে শিউরে উঠেছেন। মানুষজনের সব সরে যেতেই, বাড়ি খালি হয়ে যেতে মতিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন। মতির ঠোঁটে গালে চুমু খেতে খেতে বলেছেন, না, তোকে আমি কিছুতেই এই পথে নামতে দেব না, কিছুতেই না। মনের ইচ্ছেটা আড়ালে ডেকে মনোহর প্রসাদকে বলেছিলেন অনেকবার, মতিকে আমি সরিয়ে দিতে চাই এখান থেকে। নাচ গান হই হল্লা এসব যেন ওর জীবনে কোনো দিন না আসে। মনোহর প্রসাদ আশ্চর্য হয়ে গিয়েছিল, এ আবার কি কথা? আনোয়ার ভাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না তো বেনারসে গিয়ে মালা জপবে বসে বসে? তীর্থধর্ম শুরু করবে উঠতি বয়সে? তীর্থধর্ম করবে কেন? এই বয়সে সংসার করবে, মনের মানুষকে নিয়ে ঘর পাতবে। নিজের ফেলে আসা সাজানো সংসারের কথা ভেবেই আনোয়ার ভাই উদ্গত নিঃশ্বাস চাপলেন। ঘর সংসার করবে মেয়ে, তা বেশ, কিন্তু জেনে শুনে চকের আনোয়ার ভাইয়ের মেয়েকে কে এগিয়ে আসবে বিয়ে করতে? ওড়না ফেলে কে মাথায় ঘোমটা দেয়াবে? 2-1 জন কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উঠতে শেখা ছোকরা হয়তো রাজি হতেও পারে। বিয়ের ভরং করে নিয়ে গিয়ে ফুর্তি করবে কদিন, তারপর শখ মিটলে কিংবা বাপের দেওয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে তখন ফেলে পালাবে মতিকে। তখন কি হবে? কাজটা যে সোজা নয় তা আনোয়ার ভাই ভালোই জানেন, আর জানেন বলেই মনোহর প্রসাদকে ডেকেছেন শলা পরামর্শ করতে। 1
একটা উপায় আছে। আনোয়ার ভাই এগিয়ে এসে একটা হাত রাখলেন মনোহর প্রসাদের হাতের ওপর। কী উপায়? মনোহর প্রসাদ নড়ে চড়ে সোজা হয়ে বসল। বার কয়েক ঢোক গিললেন আনোয়ার ভাই। কপালে জমে ওঠা ঘামের বিন্দু সুরভিত রুমাল নিয়ে মুছে নিলেন। তারপর বললেন, এমন করা যায় না ভাই সাহেব। আনোয়ার ভাইয়ের মেয়ে নয় মতি, ছেলেবেলায় বাপ মাহারা কোনো অনাথ, যার তিনকুলে দেখবার কেউ নেই, কোনো ভদ্রলোক যার ছেলেপিলের স্বাদ, অথচ ভগবান কিচ্ছু পাঠাননি কোলে, তেমন কেউ মতিকে নিতে পারে না, নিজের মেয়ের মতন মানুষ করতে পারে না। সর্বনাশ! বিলিয়ে দেবেন মেয়েকে? কিন্তু মেয়েকে ছেড়ে আনোয়ার ভাই বাঁচবেন কি করে? আনোয়ার ভাই বাঁচতে চায় না, মেয়েকে বাঁচাতে চায়। আনোয়ার ভাইয়ের গলা ধরা ধরা। মনোহর প্রসাদ বোঝাতে চেষ্টা করল ব্যাপারটা। আনোয়ার ভাই, ভালো করে ভেবে দেখুন, হঠাৎ উচ্ছ্বাসের ঘোরে এমন একটা কাজ করলে আফসোসের কিন্তু অন্ত থাকবে না। শেষ জীবনে যখন পঙ্গুত্বের অভিশাপ নামবে, দেহ জরাগ্রস্ত হবে, হাজার চেষ্টাতেও গলায় মিঠে সুর ফুটবে না, তখন তো এই মেয়েকে আশ্রয় করেই বাঁচতে হবে, এরই রোজগারের দিন কাটাতে হবে। আর কি অবলম্বন থাকবে আপনার? অবলম্বন? আনোয়ার ভাই হাসলেন। করুণ হাসি মনোহর প্রসাদের দিকে চেয়ে বললেন, শেষ জীবনে মেয়ের চেয়ে আরও বড় কিছু অবলম্বনের খোঁজ করব ভাই সাহেব। সারাটা জীবন তো ছিনিমিনি খেললাম নিজেকে নিয়ে, তখন মালেকের কথা ভাবব, তার হাতেই ছেড়ে দেব নিজেকে। এর ওপর আর কথা চলে না। তবু মনোহর প্রসাদ একবার শেষ চেষ্টা করল। কিন্তু মতি থাকতে পারবে আপনাকে ছেড়ে? আনোয়ার ভাই আবার হাসলেন। মানুষের পরমায়ুর কথা কেউ বলতে পারে? ধরো হঠাৎ যদি মারা যাই, তাহলেও তো আমাকে ছেড়ে থাকতে হবে মতিকে। হাজার কাঁদলেও আমাকে ফিরে পাবে না। না ভাই সাহেব। আনোয়ার ভাই গলার সুর নরম করলেন, ভেজা ভেজা স্বর। একটা বন্দোবস্ত করতেই হবে। মতিকে আমি এই নরকে থাকতে দেব না। ওকে কোথাও সরিয়ে দিতেই হবে, তুলে দিতে হবে কোনো ভদ্রলোকের হাতে। মনোহর প্রসাদ ঘাড় নেড়েছিল বটে, কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। আনোয়ার ভাই কথাটা ভোলেননি। গান বাজনার শেষে ক্লান্ত দুটি চোখ তুলে সে এক মিনতি জানিয়েছেন মনোহর প্রসাদকে, আর দেরি নয়, মেয়ে বড় হচ্ছে, বুঝতে শিখছে, যা কিছু করতে হয় এই বেলাই। গাছ একটু বড় হয়ে গেলে তাকে ওপরানো মুশকিল যে। মাটির গভীরে চলে যায় শেকড়, ডালপালা বিস্তৃত হয় দিকে দিকে, তখন টানাটানি করতে গেলেই ক্ষতি হয়। লক্ষ্ণৌতে কি সেরকম কেউ থাকে না? মনোহর প্রসাদ আশেপাশে ঘুরে দেখো, ঘোরবার সময় সব খরচ না হয় আমিই দেব, কিন্তু আর দেরি নয়। বরাত ভালো মনোহর প্রসাদের। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কাছে পিঠেই খোঁজ পাওয়া গেল, সুন্দরবাগে নতুন এক ভদ্রলোক এসেছেন স্ত্রীকে নিয়ে। যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির বাড়িওয়ালা মনোহর প্রসাদের দোস্ত। কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা গেল। ভদ্রলোক সরকারের বড় চাকুরে, সারা ভারতবর্ষে চাকরির অন্ন ছড়ানো, ঘুরে ঘুরে সেই অন্ন খুঁটে তুলতে হয়। বছর তিনেক পর বদলি হন এক জায়গা থেকে অন্য জায়গায়। পয়সা করি ইমান ইজ্জত সবই আছে, কেবল সুখ নেই। বছর চারেকের ফুটফুটে একটি মেয়ে ছিল। আজমগড়ে দুদিনের জ্বরে মেয়েটি শেষ। চিকিৎসার সুযোগও পাওয়া গেল না। সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদেন আর বুক চাপড়ানো অভিশাপ দেন ভগবানকে। ভদ্রলোক এসব কিছু করেন না। অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ ঘরে বসে থাকেন দরজা জানলা বন্ধ করে। মনোহর প্রসাদ আসমানের চাঁদ পেল হাতের মুঠোয়। তাকলিফ করে আসমানে চড়তে হলো না, চাঁদ যেন নিজেই নেমে এসেছে ধরা দিতে।
দোস্তের মারফত আলাপ হলো। প্রথম প্রথম দু একটা সান্ত্বনার মোলায়েম কথা, মিঠে মিঠে উপদেশ। দুনিয়ার কিছুই স্থায়ী নয়, সেই সম্বন্ধে দার্শনিক আলোচনা। তারপর আস্তে আস্তে কথাটা পারল সাবধানে, খুব সাবধানে। ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে। তারপর ধীর গলায় বললেন, কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন? ছাড়বে কেন? মনোহর প্রসাদ কপালে হাত চাপড়ালেন। বাপ গেছে অনেক দিন, মা যে অবস্থায় আছে দুবেলা দুখানা রুটিও দিতে পারছে না মেয়েকে। কোন দিন দেখব মা আর মেয়ে দুজনেই খতম হয়ে গেছে। নয়তো মা কি আর অত সহজে ছাড়তে চায় মেয়েকে? ভদ্রলোক উঠে ভেতরে গেলেন। বোধহয় পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে। তারপর বাইরে এসে বললেন, একবার দেখাতে পারেন মেয়েটাকে? বহুত খুব। বলেন তো কালই নিয়ে আসতে পারি? বেশ, তাই নিয়ে আসবেন। সোজা মনোহর প্রসাদ আনোয়ার বাইয়ের সঙ্গে দেখা করল, সব ঘটনা জানালো। পরের দিন সকালে মতিকে নিয়ে যাবে তাও বলল। মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলে আনোয়ার বাই বোধহয় রাজি হবেন না, প্রাণে ধরে ছাড়তে পারবেন না নিজের মেয়েকে। কিন্তু আনোয়ার বাই এতটুকু আপত্তি করলেন না, সামান্য বাধাও নয়। কেবল বললেন, লোক ভালো তো ভাই সাহেব, মতির কোনো কষ্ট হবে না তো? নিজের পেটের মেয়েকে হারিয়েছে, এখন যাকে নেবে তাকে নিজের মেয়ের মতোই মানুষ করবে। আর তাছাড়া লোক খুব ভদ্র, খানদানি ঘরের ছেলে, শুনলাম লেখাপড়াও খুব জানে। আনোয়ার বাই আর কিছু বললেন না, কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে নিয়ে গিয়েই অবাক। দামি সালোয়ার দোপাট্টা পাজামায় ঝলমল করছে মেয়ে, গলায় মুক্তার মালা, কানে পান্নার দুল, পায়ে ভেলভেটের নাগরা। সর্বনাশ! এই বুঝি অভাব অনটনে দিন কাটানো মেয়ের পোশাকের বহর? কথাটা মনোহর প্রসাদ বলল আনোয়ার বাইকে। এত সব দামি জামা গয়না পরিয়েছেন কেন? গরিবের মেয়ে, এই কথাই তো জানানো হয়েছে। তবে এই এতক্ষণ পরে একটু যেন ছলছলিয়ে এলো আনোয়ার বাইয়ের চোখ, ভিজে ভিজে গলা। সব খুলে ফেলব। মনোহর প্রসাদ ভাবল 2-1 মিনিট, তারপর বলল, সালোয়ার পাজামা না হয় থাক, গয়নাগুলো শুধু খুলে নিন। আনোয়ার বাই এক এক করে সব খুলে নিলেন মেয়ের থেকে। সারা রাত ধরে বুঝিয়েছেন, নতুন জায়গায় গিয়ে বেফাস কিছু না বলে ফেলে, কান্নাকাটি যেন না করে। বাইরে যাবেন আনোয়ার বাই, তীর্থধর্ম করতে। সেখানে তো ছোট ছেলে মেয়েদের যেতে নেই, ফিরে এসেই তিনি মতিকে নিয়ে যাবেন। কার কাছে যাব মা? মতি অবাক গলা জিজ্ঞেস করছে। তোমার কাকা কাকির কাছে। দেখবে কত যত্ন করবে, ভালোবাসবে, জিনিস কিনে দেবে। মতি আর কথা বলেনি। এখন মায়ের সঙ্গে তার সম্পর্ক কম। মাঝে মাঝেই আনোয়ার বাই শহরে যান মুজরো নিয়ে, খুব দূরে কোথাও নয়, কাছেই, কানপুর, বেরিলি, ফয়জাবাদ। সেই সময় মতি থাকে বুড়ি ঝির কাছে। এখানে থাকলেও আনোয়ার বাই ধারে কাছে ঘেঁষতে দেন না মেয়েকে। গান বাজনার আসরে এসে কাজ নেই। সারেঙ্গির সুর আর তবলার বলে শুধু সুর নয়, বিষও আছে। একবার নেশা ধরলে আর রক্ষে নেই। মতিকে নিয়ে যাবার সময় ধারে কাছে আনোয়ার বাইকে দেখা গেল না। এদিক ওদিক চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেলেন না। ভদ্রলোকের নাম ব্রজবিলাস সাক্সেনা, আদি নিবাস মজফ্ফরপুর। বিলেতে ছিলেন বছর 4। স্ত্রী পর্দাসীন নন, কেবল আনকোড়ার শোক পেয়ে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন। মতিকে দেখে ব্রজবিলাসবাবুর স্ত্রী পর্দার ঠেলে সদরে চলে এলেন। 2 হাতে মতিকে বুকের মধ্যে জাপটে ধরে ভেঙে পড়লেন কান্নায়।
ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে, কিন্তু তার মুখ চোখের ভাব দেখে মনে হলো মেয়ের শোকটা আবার যেন নতুন করে দেখা দিল তার। মতিকে তারা ছাড়লেন না। কথা হলো মনোহর প্রসাদ বিকেলে এসে মতিকে নিয়ে যাবে। আবার পরের দিন সকালে মতির জামাকাপড় বিছানাপত্র যা আছে সব শুদ্ধ নিয়ে আসবে, সেই সঙ্গে মতিকেও। যাবার মুখে ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদের কাছে এসে দাঁড়ালেন। একটা কথা ছিল। বলুন। কিছু টাকা ওর মাকে দিতে চাই, যদি আপনি সঙ্গে নিয়ে যান দয়া করে। মনোহর প্রসাদ 2 হাত জোর করল, বিনীত গলায় বলল, কসুর মাপ করবেন, টাকা নিতে ওর মা রাজি হবেন না। তাহলে মেয়েকে বিক্রি করার শামিল হবে এটা। মেয়েকে মানুষ করে তুলুন আপনারা, তাতেই উনি খুশি হবেন। তারপর থেকে মেয়ের সঙ্গে আর আনোয়ার ভাইয়ের দেখা হয়নি। দেখা হয়নি বটে, তবে খোঁজ খবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত। বছর 3 পরেই ব্রজবিলাস বদলি হলেন মিরাট, সেখান থেকে দেরাদুন, তারপর আগ্রা। সব জায়গা থেকেই চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে। চিঠিতে বেশিরভাগই মতির কথা। মতির মা যে বাইজি ছিলেন সে কথা মতির কাছ থেকে তারা সংগ্রহ করেছেন, কিন্তু তাদের কোনো আক্ষেপ নেই। পিছন দিকে চাইতে তারা আর রাজি নন। পুনর্জন্ম হয়েছে মতির। আনোয়ার ভাইয়ের মেয়ে নয় মতি, এখন সে মতি কুমারী সাক্সেনা, ব্রজবিলাস সাক্সেনা সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে। তারপর বছর কয়েক কোনো খবর নেই। পুরনো ঠিকানায় চিঠি দিয়েও মনোহর প্রসাদ কোনো উত্তর পায়নি। হঠাৎ চিঠি এলো মজফ্ফরপুর থেকে। লিখেছেন মায়াবতী সাক্সেনা, ব্রজবিলাসের বিধবা স্ত্রী। সামনের মাসে মতির বিয়ে আর্মি অফিসার মোহনচাঁদ বর্মার সঙ্গে। তার স্বামী হঠাৎই মারা গেছেন অফিসের টেবিলে হার্টফেল করে। এই বিয়েতে মনোহর প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তো সবাই কৃতার্থ বোধ করবে। মনোহর প্রসাদ যেতে পারেনি, কিন্তু আনোয়ার ভাইকে পড়ে শুনিয়েছিল চিঠিটা। তখন আনোয়ার ভাইয়ের অবস্থা পড়তির রোগে ধরেছে। লোকের আসা যাওয়া অনেক কম, প্রায় খালিই পড়ে থাকে জলসাঘর। বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়েছে। ভাবছেন সরে গিয়ে কোথাও আরও ছোট বাড়ি ভাড়া করবেন, চকের আরও ভেতরের দিকে। সেদিন বাক্স হাতড়ে একটা মুক্তোর মালা বের করেছিলেন আনোয়ার ভাই। ঝুটো নয়, খাঁটি মুক্তো, বোম্বাইয়ের আমির মকবুল আলীর উপহার। খুব বড় বড় জায়গায় যেতে আসতে আনোয়ার ভাই গলায় দিতেন এই হার। মতির বিয়েতে সেটাই পাঠিয়ে দিলেন। বিয়েতে মনোহর প্রসাদ যাননি, কিন্তু দিন 5 পর বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিল খবরের কাগজের পাতায়। খুব ধুমধাম, 2000-এর ওপর মাননীয় অতিথি, জাঁদরেল সব অভ্যাগতদের লিস্ট। সেই খবরও মনোহর প্রসাদ আনোয়ার ভাইকে শুনিয়েছিল। আজকাল কি যে হয়েছে আনোয়ার ভাইয়ের, বোধহয় বয়স হয়েছে বলেই। একটুতেই জল জমা হয় চোখের কোণে, দুটো ঠোঁট থরথরিয়ে কাঁপে, আর ঠিক বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। আনোয়ার ভাই কি বিড়বিড় করে বললেন একবার, মতিকে বড় দেখতে ইচ্ছে করে, দূর থেকে যদি একটু দেখে আসা যেত। মনোহর প্রসাদ একথার কোনো উত্তর দেয়নি। অবশ্য মায়াবতী সাক্সেনাকে চিঠিপত্রে লিখে মতির সঙ্গে যোগাযোগ হয়তো করা যায়, কিন্তু মেয়ে সুখী হয়েছে, ভালো ঘরে ভালো বরে পড়েছে, এই তো যথেষ্ট। চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো, আরও কষ্ট পাওয়া। মনোহর প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গিয়েছিল। তারপর কয়েক বছর আর কোনো খোঁজ খবর নেই, কোনো চিঠিপত্রও দেননি মায়াবতী সাক্সেনা। মাঝে মাঝেই দেখা হলেই আনোয়ার ভাই বলেছেন, আর কটা দিনই বা বাঁচব, যাবার আগে বড় দেখতে ইচ্ছা করছে মতিকে। মনোহর প্রসাদ আমল দেয়নি, বলা যায় না, মেয়ে মানুষের মন।
এমনিতে আনোয়ার ভাই খুব শক্ত, বাইরে কাঠিন্যের দুর্ভেদ্য আবরণ, কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সেই নির্মোহ হয়তো খসে পড়বে, কেঁদে ফেলবেন আনোয়ার ভাই। অযথা একটা গোলমালের সৃষ্টি। আর্মি অফিসার মোহনচাঁদ বিরক্ত হবেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াও বিচিত্র নয়। হঠাৎ সকালের খবরের কাগজটা উল্টাতে উল্টাতে মনোহর প্রসাদের চোখ পড়ে গেল। বারবার পড়ল খবরটা। কাগজটা চোখের কাজ বরাবর নিয়ে তারপরই খবরটা নিয়ে গেল আনোয়ার বাইয়ের কাছে। মেজর মোহনচাঁদ বর্মা জলন্ধর থেকে বদলি হয়েছেন লখনৌতে। সামনের সোমবার থেকে নতুন জায়গায় কার্যভার গ্রহণ করবেন। আনোয়ার বাই এগিয়ে এসে একেবারে মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন। আমি মতিকে দেখব, চুপচাপ দেখেই চলে আসব। ওর বাড়ির রাস্তায় বসে থাকব। ও বাইরে বেরোনোর সময় শুধু একবার দেখব, চোখের দেখা দেখব ভাই সাহেব। এইটুকু উপকার করতেই হবে। আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন নেই। কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই আনোয়ার বাই ঝরঝর করে কেঁদে ফেললেন। আচ্ছা দেখছি। মনোহর প্রসাদ হাত ছাড়িয়ে বাইরে চলে এলো। বাইরে চলে এলো বটে, কিন্তু কথাটা ভুলল না। বিকেলের দিকে টাঙায় চড়ে হাজির হলো। বাদশাবাগও বেশি ঘুরতে হলো না। রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দুতলা, বোগেনভিলার গেট, নিচু পাঁচিল, আইভি ঝরানো রাস্তা থেকেই পুরো লন নজরে আসে। বাহারি গাছের ছিটে দেওয়া মখমল নরম লন। এগিয়ে গিয়ে তকমা আটা দারোয়ানের সঙ্গেও মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেলল। মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর। চমৎকার বাড়ি, যেমন বাড়ি তেমনি বাগান। ভাগ্যবান মালিকটি কে? মালিক আডবাণী সাহেব। দারোয়ানের ভাগ্যে এমন শ্রোতা সচরাচর জোটে না। টুলে বসে আয়েশ করে আস্তে আস্তে বলতে শুরু করলো। উপস্থিত ভাড়া নিয়েছেন মেজর বর্মা। নতুন এসেছেন এখানে। সামনের রবিবার খানাপিনা আছে। শহরের জাঁদরের লোকেদের আমন্ত্রণ। এখানকার সমাজে পরিচিতি হতে চান মেজর সাহেব। মনোহর প্রসাদ কল্পিত বিস্ময়ে চোখ কপালে তুলল। খানাপিনা হবে কোথায়? কার্লটন হোটেলে? হোটেলে কেন? সাহেব এই লনেই বন্দোবস্ত করতে বলেছেন। বাইরের লনই তো ভালো। দারোয়ান বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। তা তো নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে সায় দিল মনোহর প্রসাদ। তারপর একটু থেমে বলল, বিবিজি নেই বাড়িতে? না সাহেব একা? হ্যাঁ, বিবিজি আছেন বই কি। জিনিস কিনতে গেছেন হজরতগঞ্জ। বিবিজিই তো সব। তিনি ঘোরান, সাহেব ঘোরেন। দারোয়ানের গলায় পরিহাসের তরল। মনোহর প্রসাদ আর কথা বাড়ালো না। ধন্যবাদ জানিয়ে টাঙায় এসে উঠল। ওই কথাই ঠিক হলো। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ টাঙা নিয়ে আসবে। আনোয়ার ভাই সঙ্গে যাবেন। নিচু পাঁচিল রাস্তা থেকে দেখার কোনো অসুবিধে নেই। আর তেমন হলে বেড়ার কাজ ঘেঁষেই দাঁড়াবেন। দারোয়ানের সঙ্গে আলাপ হয়েছে, ভিতরে না ঢুকতে দিতে পারে। বাড়ির বাইরে দাঁড়ালে আপত্তি করবে না। খানাপিনার ব্যাপার যখন, লনে আলোর বন্দোবস্ত নিশ্চয়ই থাকবে। আনোয়ার ভাইয়ের দেখতেও কোনো অসুবিধে হবে না। ঠিক চিনতে পারবেন আত্মজাকে। চোখ ভরেই শুধু নয়, মন ভরেও দেখতে পাবেন। টাঙায় উঠেই আনোয়ার ভাই অস্বস্তি বোধ করলেন। বুকের বাঁ দিকটায় তীব্র ব্যথা। টনটন করে উঠল চোখের দুটো পাতা। কি হলো? কষ্ট হচ্ছে? মনোহর প্রসাদ আনোয়ার ভাইয়ের দিকে ঝুঁকে পড়ল। না, ঘাড় নাড়লেন আনোয়ার ভাই। কোনো কষ্ট হচ্ছে না, কেবল বুকের ভিতর অসহ্য দাপাদাপি। এত বছর পরে মেয়েকে দেখতে পাবেন, যেই মেয়েকে 2 হাত দিয়ে সরিয়ে দিয়েছেন পঙ্কিল পরিবেশ থেকে, বাইজির ঘৃণ্য জীবন থেকে উন্নীত করেছেন গৃহবধূর পর্যায়ে। তাই বুঝি হৃদয়ে অধৈর্য হয়ে পড়েছে?
অপেক্ষা করতে বুঝি মন সরছে না? টাঙা যখন গিয়ে পৌঁছল তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গিয়েছেন। জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার। এত দূরে থেকেও প্রসাধনের উগ্র গন্ধ পাওয়া গেল। মোদির সুবাসা কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতে পারল। শহরের সম্ভ্রান্ত পরিবার, আমিনাবাদের রিটায়ার্ড জর্জ কেশারি মুকুল থেকে শুরু করে নবাবের বংশধর আমিন উদ্দিন, সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরি উড, তাদের সঙ্গে রয়েছেন আত্মীয় আর বান্ধবীদের দলা কলরবে জায়গাটা সরগরম। মাঝখানে মেজর বর্মাকে দেখা গেল, ঘুরে ঘুরে তদারক করছেন। মাঝে মাঝে চোখ ফেরাচ্ছেন বাড়ির দিকে, স্ত্রীর আসার প্রত্যাশায়। দারোয়ানি বলল, মেম সাহেব এখনো নামেননি, বোধহয় সাজছেন। আনোয়ার ভাই এক দৃষ্টে চেয়ে রইলেন গাড়ি বারান্দার দিকে। ওইখান দিয়েই তো মতি আসবে, আনোয়ার ভাইয়ের আত্মজা, তারই রক্তমাংসে গড়ে তোলা স্বতন্ত্র সত্তা। হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে। সবাই দাঁড়িয়ে উঠলেন। মেজর বর্মা এগিয়ে এলেন দু এক পা। পাতলা ফিনফিনে ব্লাউজ, কোটি উদ্ঘাটিনী, হালকা সবুজ রঙের আরও পাতলা শাড়ি, অন্তর্বাস দিনের আলোর মতো স্পষ্ট, আঁকা ঠোঁটের কৃত্রিম লালিমা, দুগালে লুজের রক্তিম আমেজ, সুরমা টানা দুটি চোখকে আয়ত করার দুর্লভ প্রচেষ্টা, চূড়ো বাঁধা কটা চুলের রাশা। চেয়ে চেয়ে দেখলেন আনোয়ার বাই। সেদিনের সেই মেয়েটির সামান্যতম পরিচয়ও নেই মিসেস বার্মার মধ্যে। শান্ত সুন্দর মেয়েটা কি মন্ত্রে রূপান্তরিত হলো আজকের এই উৎকট বিলাসিনীতে। যে পোশাক পরে আনোয়ার বাই নিভৃতে বিশেষ কোনো অতিথির সামনে আসতেও লজ্জা পেতেন, কি করে মতি হাজার অতিথির মাঝখানে এসে দাঁড়ালো সেই পোশাকে। মিসেস বর্মাকে নিয়ে যেন লোফালুফি শুরু হলো। অপূর্ব ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে যেতে লাগলো। কোথাও কোনো পুরুষের চটুল উক্তিতে নিচু হয়ে তার গালে আলতো করাঘাত করে বলল, নটি বয়। আবার কোনো পুরুষের বাটনহোল থেকে গোলাপ তুলে নিয়ে নিজের কবরিতে গাঁথল। কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ের ওপর। লিপস্টিক রক্তিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে। মনোহর প্রসাদের টনক নড়ল। আচমকা মণিবন্ধে টান পড়তে হাত দিয়ে মুখ ঢেকে আনোয়ার বাই কান্নায় ভেঙে পড়েছেন। থরথর করে কাঁপছে গোটা শরীর। টাঙা অপেক্ষা করছিল। আর দেরি করল না মনোহর প্রসাদ। সাবধানে আনোয়ার বাইকে ধরে নিয়ে এলো গাড়িতে। কি ভাগ্যিস জোর ব্যান্ড শুরু হয়েছে লনে। আনোয়ার বাইয়ের উচ্ছ্বসিত কান্নার আওয়াজ কারোর কানে যায়নি। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মনোহর প্রসাদ উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল। এতদিন পরে নিজের মেয়েকে চোখের সামনে দেখলে কষ্ট হওয়াই তো খুব স্বাভাবিক। এই জন্যই তো আনতে চাইনি আপনাকে আনোয়ার বাই। না না, শরীর আমার খুব ভালো আছে। কিন্তু কি হলো ভাই সাহেব? বাইজির মেয়ে বাইজি হয়ে রইল। ছেলেবেলা থেকে কাজছাড়া করেও রক্তের দোষ ছাড়াতে পারলাম না। পোশাক আশাক, রং ঢং, চালচলন, এসবের চকের রাস্তায় দাঁড়ানো বাইজিদেরও যে হার মানালো সে। এ কি হলো ভাই সাহেব? এ আমার কি হলো? দু হাতে মুখ ঢেকে আনোয়ার বাই আবার কান্নায় ভেঙে পড়লেন। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাইজি। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।